আসসালামু আলাইকুম সবাইকে। আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী এই অধ্যায়ের উপর আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন নং 11 সমাধান করব। তাই চলো আমরা শুরুতেই একটু প্রশ্নটা দেখে নিই এখানে কি বলা আছে। মুশফিক ট্রেডার্সের 31 ডিসেম্বর 2023 তারিখে নগদান বই ও ব্যাংক বিবরণী সংক্রান্ত তথ্যগুলো নিম্নে দেওয়া হলো। এক, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 90,000 টাকা এবং ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা 1,23,000 টাকা। আমরা মূলত দুইটা বহির সমতা বিধান করার লক্ষ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে থাকি। তুমি 1 নম্বর লেনদেন থেকেই দেখতেছো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা একরকম আছে, ব্যাংক বিবরণী বা পাস বহি অনুযায়ী ব্যাংক জমা ভিন্ন রকম আছে। এই যে আমরা নগদান বই এবং পাস বহি অনুযায়ী ব্যাংক জমা যে আলাদা আলাদা দেখতেছি, আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি আমাদের মূল লক্ষ্যই হলো এই দুইটা বহির মধ্যে সমতা বিধান করা। এখন একের পর অন্যান্য যে লেনদেনগুলো আছে 2, 3, 4, 5, 6 এই লেনদেনগুলো মূলত আছে নগদান বই এবং ব্যাংক বিবরণী অনুযায়ী যে ব্যাংক জমা গড়মিল হলো সেই গড়মিলের কারণগুলো দেওয়া আছে 2 থেকে 6 পর্যন্ত। আমি এগুলার পড়লাম না, আমরা সরাসরি চলে যাব কয়ে। ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। এখন ক্রেডিট মেমোরেন্ডামের যে পরিমাণ আমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে, ক্রেডিট মেমোরেন্ডাম বলতে আসলে আমরা কি বুঝি? ক্রেডিট মেমোরেন্ডাম বলতে আমরা বুঝি ব্যাংক বিবরণীতে বা পাস বহিতে যে লেনদেনগুলোর জন্য সরাসরি ক্রেডিট করেছে, আমি এই তথ্যগুলো না জানার কারণে নগদান বহিতে ডেবিট করতে পারিনি। মূলত এই জাতীয় লেনদেনগুলোকেই এক কথায় ক্রেডিট মেমোরেন্ডাম বলে। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? ব্যাংক সরাসরি পাস বহিতে যেগুলো ক্রেডিট করেছে, তার মানে কি ব্যাংক আমার অ্যাকাউন্টকে বৃদ্ধি করেছে আমার অগোচরে বা আমি জানি না, আমার অজান্তে। ওকে, এই লেনদেনগুলোকেই আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম। আর ক্রেডিট মেমোরেন্ডামের জন্য মূলত কি হয়? ক্রেডিট মেমোরেন্ডামের জন্য ব্যাংক পাস বহিকে ক্রেডিট করে, আমি জানি না, আমি নগদান বহিতে ডেবিট করতে পারিনি। এখন আমরা দেখব আমাদের 2 থেকে 4 পর্যন্ত কোন লেনদেনগুলো এখানে সরাসরি পাস বহিকে ক্রেডিট করা হয়েছে যা এখনও নগদান বহিতে ডেবিট করা হয়নি। আমরা 2-এ দেখতেছি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা এবং শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, কিন্তু নগদান বহিতে লেখা হয়নি। এই দেখো 2-এই বলা আছে যে ব্যাংক কী করছে, সরাসরি আমার অ্যাকাউন্টকে 30,000 টাকা দ্বারা বৃদ্ধি করছে এবং আমার অ্যাকাউন্টকে আবারও 10,000 টাকা দ্বারা বৃদ্ধি করছে। তার মানে কি ব্যাংক বিবরণীতে বা পাস বহিতে 30,000 টাকা এবং 10,000 টাকা মোট 40,000 টাকা ক্রেডিট করেছে। আমি এই দুইটা লেনদেন কেন নগদান বহিতে লিখতে পারি নাই? কারণ আমি যে তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছি ওই তারিখ পর্যন্ত আসলে আমি জানতাম না যে সরাসরি আমার ব্যাংক আমার হয়ে বিনিয়োগের সুদ আদায় করছে, সরাসরি আমার ব্যাংক আমার হয়ে শেয়ারের লভ্যাংশ আদায় করছে। তাই আমরা কিন্তু এটা নগদান বহিতে লিপিবদ্ধ করতে পারিনি। এখন আমরা 2-এর জন্য তাহলে কি করব? আমি প্রথমে লিখব কয়। আমরা কি করতেছি? কয়ে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করতেছি, তাই আমরা আগে লিখব 11 নং প্রশ্নের সমাধান, লিখব ক ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। লিখে আমরা ছক করলেও হবে, না করলেও হবে, সমস্যা নেই, ছক বাধ্যতামূলক না। আমি ছক আসলে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ছকটা করছি, বিবরণ টাকা। তাহলে আমরা প্রথমেই লিখব ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। আর এটা আমাদের আসলে লেনদেনের সিরিয়াল নাম্বার কত? 2, তাই আমি এখানে মার্কিং করব 2। কত টাকা ব্যাংক আদায় করছে আমার হয়ে বিনিয়োগের সুদ? 30,000 টাকা। সরাসরি আমার অ্যাকাউন্টে এটা যোগ হয়েছে, তারপরে ব্যাংক কী করছে? পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করছে। ওকে, তারপরে আবার আমার ব্যাংক আমার শেয়ারের লভ্যাংশ আদায় করছে, তাহলে ব্যাংক কর্তৃক শেয়ার লভ্যাংশ আদায়, এই যে 2 আমরা মার্কিং করবো। এটা কত নম্বর প্রশ্নের লেনদেন? এটা 2 নম্বর লেনদেন। আমার হয়ে আমার ব্যাংক কত টাকা শেয়ারের লভ্যাংশ আদায় করছে? 10,000 টাকা। তার মানে আমার ব্যাংক আমার পাস বহিতে অর্থাৎ ব্যাংকের পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে 10,000 টাকা ক্রেডিট করছে, এই যে 10,000 টাকা। আর কি কোনো লেনদেন আছে? আমরা কিন্তু এখানে ক্লোজ করে দিচ্ছি, আর লেনদেন নেই। তারপর আমরা দেখি 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। দেখো চেক ইস্যু করা হয়েছে, তার মানে তুমি প্রতিষ্ঠান, তুমি চেক ইস্যু করছো, অর্থাৎ তুমি কাউকে চেক দিছো, সে তোমার ব্যাংক থেকে এই টাকাটা ভাঙিয়ে নিবে। তুমি যখন চেক ইস্যু করো এটাকে বলা হয় চেক ইস্যু করছো, বাট সে ওই চেকটা তোমার ব্যাংকে এখন উপস্থাপন করেনি, এটাকে বলা হয় বকেয়া চেক। তাহলে তুমি যখন চেক ইস্যু করছো, তুমি নগদান বহিতে ক্রেডিট করছো,
যেদিন তুমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছো সেদিন পর্যন্ত যাকে তুমি চেক দিছো সে তোমার ব্যাংকে ওই চেকটা উপস্থাপন করেনি, তার মানে তোমার ব্যাংক এই 44,000 টাকা তোমার অ্যাকাউন্ট থেকে প্রদান করেনি। তার মানে এই লেনদেনের ফলে মূলত কোথায় লেখা হয়নি, এটা পাস বইতে লেখা হয়নি, পাস বইতে ডেবিট করা হয়নি। তাহলে এটি তো ক্রেডিট মেমোরেন্ডামের বিষয় না। ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি, সরাসরি যে লেনদেনগুলোর জন্য ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়েছে। 4 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 40,000 টাকা। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে তুমি উত্তোলন করছো, এটা কিন্তু ডেবিট মেমোরেন্ডাম। তুমি সরাসরি ব্যাংক থেকে উত্তোলন করছো, যা নগদান বইতে লেখা হয়নি। তার মানে ব্যাংক কি করছে, তোমার অ্যাকাউন্টকে কমাইছে, তার মানে ব্যাংক পাস বইতে বা ব্যাংক বিবরণীতে 40,000 টাকা ডেবিট করছে। 10,000 টাকার জমাকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তুমি কি করছো, 10,000 টাকার জমাকৃত চেক, তার মানে তুমি কারো কাছ থেকে 10,000 টাকার চেক পাইছো, এই চেকটা আদায়ের জন্য তোমার ব্যাংকে প্রেরণ করছো, বাট তোমার ব্যাংক এখন এই চেকের টাকাটা আদায় করতে পারেনি। তার মানে তোমার ব্যাংক এই 10,000 টাকাটা ব্যাংক বিবরণীতে বা পাস বইতে ক্রেডিট করেনি। তো এটা কিন্তু ক্রেডিট মেমোরেন্ডাম না। ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি, অলরেডি পাস বইতে ক্রেডিট হয়ে গেছে এমন লেনদেনকে বুঝায় যা নগদানভুক্ত হয়নি। 6 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্যে লেখা হয়েছে। ওকে, এটাও আমাদের ক্রেডিট মেমোরেন্ডাম না। তাহলে আমি ক্রেডিট মেমোরেন্ডাম শুধুমাত্র পেলাম 2 নম্বর লেনদেন, বাকি একটাও ক্রেডিট মেমোরেন্ডাম না। এবং আমি বাকি লেনদেনগুলো বুঝালাম তোমাকে আসলে আমরা এখানে কি করব। তাহলে আমরা খুব সহজে আসলে 2 এর সমাধান করলাম। আমি আবারও বলতেছি, আমাকে যদি প্রশ্নে বলে যে ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, এক কথায় তুমি এটা অ্যান্সার করবা কীভাবে, বা এক কথায় তুমি মাথায় রাখবা কীভাবে। ক্রেডিট মেমোরেন্ডাম মানে ব্যাংক সরাসরি পাস বইতে যে লেনদেনগুলোর জন্য ক্রেডিট করেছে, আমি আসলে তথ্য না জানার কারণে নগদান বইতে ডেবিট করতে পারিনি। তোমরা ব্যাংক পাস বইতে ক্রেডিট করছে, আমি নগদান বইতে ডেবিট করি নাই, এই লেনদেনগুলোকেই আমরা বলি ক্রেডিট মেমোরেন্ডাম। আর ডেবিট মেমোরেন্ডাম মানে কি, যে লেনদেনগুলোর জন্য ব্যাংক পাস বইতে বা ব্যাংক বিবরণীতে ডেবিট করছে, তার মানে আমার অ্যাকাউন্টকে কমিয়েছে, এই লেনদেনগুলোকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। ওকে, তাহলে আমরা ডেবিট মেমোরেন্ডাম বা ক্রেডিট মেমোরেন্ডাম আমাকে যদি নির্ণয় করতে বলে, তার পরিমাণ যদি নির্ণয় করতে বলে, তাহলে আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে আমরা খুব সহজে ক করে ফেললাম। ওকে, এখন আমরা খ সমাধান করব। খয়ে বলছে উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। উভয় জের সংশোধন পদ্ধতি বলতে আমাদের প্রশ্ন থেকে নগদান বহির জের এবং ব্যাংক বিবরণীর জের দুইটাকে নিয়ে আমাদের এই যে দুইটা বহির যে জেরগুলো গরমিল হয়েছে, এই গরমিলের কারণগুলো যে বহিতে লেখা প্রয়োজন সে বহিতে লেখার মাধ্যমে আমরা দুইটা বহির জেরের সমতা বিধান করব। এটাই আসলে উভয় জের সংশোধন পদ্ধতি। উভয় জের সংশোধন পদ্ধতিতে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, এটা হচ্ছে আসলে আধুনিক পদ্ধতি। এখানে আমরা সমন্বিত জের পাবো বা সংশোধিত জের পাবো, এবং দুইটা বহির মধ্যে এই জেরটা একই আসবে। আমরা যখন উভয় জের পদ্ধতিতে অঙ্ক করব, আমরা প্রশ্ন থেকে নগদান বহির জেরটা যে কোনো এক পাশে লিখব, ব্যাংক জমা বা ব্যাংক বিবরণী বা পাস বহির জেরটা যে কোনো এক পাশে লিখব। তার মানে দুইটা জের নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে আমরা এখানে অঙ্কটা শুরু করলে আরও বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা একে দেখতেছি নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত 90,000 টাকা আছে, ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা 1,30,000 টাকা আছে। তার মানে সিস্টেমেটিকলি আমাদের প্রশ্নটা কিন্তু উভয় জেরকেই নির্দেশ করতেছে। যদি আমার ক্ষয়ে বলা থাকতো যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, আমি এটা একক জের পদ্ধতিতে করলেও আমি পূর্ণাঙ্গ মার্ক পাবো, আমি উভয় জের পদ্ধতিতে করলেও পূর্ণাঙ্গ মার্ক পাবো। কিন্তু যদি তোমাকে বলে উভয় জের পদ্ধতিতে তুমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, অবভিয়াসলি তোমার দুইটা জের লাগবেই, তখন তুমি আসলে দুইটা জের ছাড়া উভয় জের পদ্ধতি করতে পারবে না। এখন আমি ছক করে নিছি, তার আগে লিখবা গ লিখে লিখবা প্রতিষ্ঠানের নাম, তার নিচে লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী, এবং তুমি কখন প্রস্তুত করতেছো 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। আমি বাম পাশে রাখছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আমি ডান পাশে রাখছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। আমি একক জের পদ্ধতিতে অঙ্ক করি আর উভয় জের পদ্ধতিতে অঙ্ক করি। আমি এখানে মূলত ডেবিট ক্রেডিটের মাধ্যমেই যোগ বিয়োগটা করব। ওকে, তার আগে একটু জেনে নেই, এই যে নগদান বই অনুযায়ী যে ব্যাংক জমা, এটা অ্যাকাউন্টিংয়ে কী মিন করে। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা মানে নগদান বই কে সংরক্ষণ করে? নগদান বই সংরক্ষণ করে ব্যবসায় প্রতিষ্ঠান। তুমি ব্যবসায় প্রতিষ্ঠান, তুমি তোমার টাকা রাখছো কোথায়? ব্যাংকে। তুমি তোমার টাকা যে ব্যাংকে রাখবা, ওই টাকাটা তোমার কি সম্পদ। তার মানে নগদান বই অনুযায়ী ব্যাংকে আছে কিন্তু 90,000 টাকা। তাহলে প্রতিষ্ঠান বলতেছে আমার ব্যাংকে আমার 90,000 টাকা আছে, তাহলে আমি প্রতিষ্ঠান, আমার এটা কি সম্পদ।
হিসাব বিজ্ঞানের সম্পদ কি মিন করে, সম্পদ ডেবিট মিন করে, তাই আমরা লিখবো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা ডেবিট, এই যে 90,000 টাকা। সেম টাইম ব্যাংক কি বলতেছে যে আমানতকারীর হিসাবে আমি আমানতকারী, মানে আমি ব্যবসায় প্রতিষ্ঠান, আমার এখানে নামটা হচ্ছে মুশফিক ট্রেডার্স, তাহলে আমার ব্যাংক বলতেছে যে মুশফিকের টাকা ব্যাংক, আমি ব্যাংক, আমার অ্যাকাউন্টে 1,23,000 টাকা আছে। তার মানে আমি মুশফিক, ব্যাংক বলতেছে যে আমার টাকা ব্যাংকে 1,23,000 টাকা আছে। এটা হচ্ছে পাসবহি বা ব্যাংক বিবরণী অনুযায়ী। এখন ব্যাংক বিবরণী কে সংরক্ষণ করে? ব্যাংক সংরক্ষণ করে। এখন ব্যাংক মুশফিকের হিসাব থেকে দেখতেছে যে মুশফিকের টাকা ব্যাংকে কত জমা আছে, 1,23,000 টাকা। এখন ব্যাংকের দৃষ্টিকোণ থেকে মুশফিক মানে আমি মুশফিক, আমার টাকা ব্যাংকের কি, ব্যাংকের দায়। তাহলে আমি তোমাকে কি বললাম যে যে দৃষ্টিভঙ্গি থেকেই তুমি ব্যাংক সমন্বয় বিবরণী অর্থাৎ যেটাই প্রস্তুত করো না কেন, হিসাব বিজ্ঞানের মূল থিমটা কি? সম্পদ হলে ডেবিট, ব্যয় হলে ডেবিট, উত্তোলন হলে ডেবিট, আয় হলে ক্রেডিট, দায় হলে ক্রেডিট, মূলধন হলে ক্রেডিট। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতকারীর যে ব্যাংকে জমা টাকাটা থাকে, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে এটা কি, দায়। তাই তো আমরা লিখছি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাই দেখো ক্রেডিটের প্রকাশ করতেছে, তার মানে এটা দায়, ব্যাংকের দায়। এখন আমরা দেখব যে আমাদের যে লেনদেনগুলো আছে এই লেনদেনগুলো কোন বইতে লেখা হয়েছে, কোন বইতে লেখা হয়নি। আমরা যখন উভয় জের পদ্ধতিতে অঙ্ক করব, যে বহির লেনদেন সেই বইতে রেকর্ড করব। আমি যদি আরও সহজভাবে বলি, ধরো একটা লেনদেন পাস বহিতে লেখা হয়েছে, নগদান বহিতে লেখা হয়নি। উভয় জের পদ্ধতিতে যে বইতে লেখা হয়নি সে বইতে এখন লিখতে হবে। তাহলে একটা লেনদেন আমি পাস বইতে লিখছি, নগদান বইতে লিখি নাই, তাহলে এখন আমি নগদান বইতে লিখবো উভয় জের পদ্ধতিতে। আবার একটা লেনদেন ধরো নগদান বইতে লেখা হয়েছে, পাস বইতে লেখা হয়নি, উভয় জের পদ্ধতিতে তোমাকে এখন পাস বইতে লিখতে হবে। সহজ কথা, যে বইতে লেখা হয়নি সেই বইতে উভয় জের পদ্ধতিতে লেনদেনটা লিপিবদ্ধ করার মাধ্যমে তোমাকে সংশোধিত জেরটা নির্ণয় করতে হবে, সেটা অবশ্যই ডেবিট ক্রেডিটের মাধ্যমে। এখন আমরা একটু ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে চেষ্টা করি। তাহলে প্রথমে আসি 2, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা এবং শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তাহলে ব্যাংক পাস বইতে 30,000 টাকা এবং 10,000 টাকা ক্রেডিট করছে। আমি না জানার কারণে, তথ্য না জানার কারণে, আমি তো মুশফিক ট্রেডার্স, এবার আমি প্রতিষ্ঠান, আমি জানি না আমার ব্যাংক 30,000 টাকা আদায় করছে আমার অ্যাকাউন্টে এবং 10,000 টাকা আদায় করছে। আমি যেহেতু জানি না, তাহলে আমি নগদান বইতে কী করি নেই, আমি ডেবিট করি নি, কারণ ব্যাংক যেটা ক্রেডিট করে পাস বইতে বা ব্যাংক বিবরণীতে আমাকে সেটা ডেবিট করতে হবে, কারণ ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়ছে, আমার দৃষ্টিকোণ থেকে সম্পদ বাড়ছে। তার মানে আমার এখানে অ্যাকাউন্ট কিন্তু একটাই, এই অ্যাকাউন্টের হিসাবটা সংরক্ষণ করতেছি আমরা দুইটা প্রতিষ্ঠান। অ্যাকাউন্টে বাড়া মানে আমার সম্পদ বাড়বে, আমি ব্যবসায় প্রতিষ্ঠান, ব্যাংকের দায় বাড়বে। অ্যাকাউন্টে টাকা কমা মানে ব্যবসায় প্রতিষ্ঠান, আমি, আমার সম্পদ কমবে, ব্যাংকের জন্য দায় কমবে। মূল থিমটাই হচ্ছে এটা। তাহলে এখানে কি করা হয়েছে, 2 নম্বর লেনদেনের জন্য ব্যাংক পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করছে, আমি জানি না, আমি কি করি নাই, নগদান বইতে ডেবিট করিনি। তাহলে আমি লেনদেন, এই যেহেতু বামে লিখছি নগদান বই, তাহলে বামে আমি 2 এর ডেবিটটা দেখব। 2 আমি কি করব, বামে ডেবিট করব। বাম মানে নগদান বই, আমি জাস্ট নগদান বইয়েরটা ডেবিট ক্রেডিট কি হবে এই পাশে লিখে রাখবো, আর ডানে পাস বহির ডেবিট ক্রেডিটটা লিখে রাখবো, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে আমি কিন্তু 2 এর 2টাই লিখলাম যে 2টাই ডেবিট হবে। ওকে। 3 আসি, 44,000 টাকা চেক ইস্যু করা হয়েছে। 44,000 টাকা চেক ইস্যু করছো, প্রসেসটা কি? চেক ইস্যু করছো মুশফিক ট্রেডার্স তুমি, কারণ এখানে প্রতিষ্ঠানের মালিক কে, এখানে প্রতিষ্ঠানের মালিক অর্থাৎ প্রতিষ্ঠানটা কি, মুশফিক ট্রেডার্সের। কার প্রতিষ্ঠান? মুশফিক ট্রেডার্সের। তাহলে মুশফিক ট্রেডার্স 3 কি করছে, 44,000 টাকার চেক ইস্যু করছে, তার মানে মুশফিক ট্রেডার্স কাউকে 44,000 টাকার চেক দিছে। এখন নিয়ম কি, অ্যাকাউন্টিং কি বলে, তুমি যখন কাউকে চেক দিবা তার মানে তুমি ইনস্ট্যান্ট ব্যাংকে ক্রেডিট করছো, তার মানে জামাতা কী করছো, ধরো তুমি পণ্য ক্রয় করে চেক দিছো, ক্রয় ডেবিট ব্যাংক ক্রেডিট। ধরো তুমি পাওনাদারকে চেক দিছো, প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক ক্রেডিট। তুমি যে কাউকেই চেক দিতে পারো, মূল কথাটা তোমার ব্যাংক থেকে টাকা কমে গেছে ধরে তুমি নগদান বহিতে ক্রেডিট করছো, তার মানে এটা নগদান বহিতে ক্রেডিট করা হয়েছে। বাট যাকে তুমি চেক দিছো সে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত তোমার ব্যাংকে ওই চেকটা উপস্থাপন করেনি। তার মানে তোমার ব্যাংক কি তোমার অ্যাকাউন্ট থেকে 44,000 টাকা প্রেরণ করছে? করে নাই। তাহলে ব্যাংক কি করে নাই? ব্যাংক ডেবিট করে নাই। এটা কিন্তু আসলে ব্যাংক বিবরণীর লেনদেন। এখন উভয় জের পদ্ধতির মূল বিষয়টা কি, যে বহির লেনদেন সেই বহিতে লিখতে হবে।
তাহলে এটা তো আসলে ব্যাংক বিবরণীর লেনদেন, কারণ এটা তো নগদান বইতে লেখা হয়ে গেছে। কোথায় লেখা হয় নাই? ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। কেন লেখা হয় নাই? কারণ 2023 সালের ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত যাকে তুমি চেক দিছো সে তোমার ব্যাংকে আসেনি। তাহলে ব্যাংক কি স্বপ্ন দেখছে যে তুমি তাকে চেক দিছো? ব্যাংক স্বপ্নের মধ্যে কি ডেবিট করবে? অবশ্যই না। তাহলে আমি এখন এখানে কি করব? আসলে ব্যাংকে এটা ডেবিট করব। তাহলে এই পাশেরটা হচ্ছে ব্যাংক, তাহলে আমি এখানে ডেবিট করব, লিখলাম ডিআর। এটা কয় নম্বর লেনদেন? আমি ডেবিট করব 3 নম্বর। এখানে তো আমাদের সুবিধা হবে 3, আমরা ডেবিট করব। ওকে, এটা আমাদের হয়ে গেল। তারপরে 4, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন, যা নগদান হইতে লেখা হয়নি। দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যক্তিগত প্রয়োজনে তুমি ব্যাংক থেকে কত টাকা উত্তোলন করছো? 40,000 টাকা উত্তোলন করছো। তাহলে ব্যাংক কি করছে? তোমার পাস বহিতে এটা ডেবিট করছে। এখন তুমি কোথায় লেখো নাই? নগদান বহিতে লেখো নাই। তাহলে নগদান বহিতে লেখো নাই মানে কি? ব্যাংক যেটা পাস বহিতে ডেবিট করে, তার মানে অ্যাকাউন্ট থেকে কমে গেছে বিধায় ব্যাংক তোমার পাস বহিতে ডেবিট করছে। তাহলে ব্যাংক যেটা পাস বহিতে ডেবিট করে তুমি নগদান বহিতে তাই ক্রেডিট করো, কারণ পাস বহির সাথে নগদান বহির সম্পর্ক বিপরীতমুখী। পাস বহিতে ডেবিট হয়েছে মানে নগদান বহিতে ক্রেডিট হবে। তাহলে এটা নগদান বহিতে লেখা হয়নি, তার মানে 4 আমি পেলাম, এটা হচ্ছে ক্রেডিট। খুব ইজি। ওকে, তারপর 5 আসি আমরা। 10,000 টাকার জমাকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি মানে কি? আমি কারো কাছে চেক পাইছি, চেক পাওয়ার পর এই চেকটা আদায়ের জন্য আমি আমার ব্যাংকে প্রেরণ করছি। আমার ব্যাংক, যে ব্যাংকের আমি চেক পাইছি সেই ব্যাংকের সাথে এখনও ফান্ড ট্রান্সফার করে নেই। এখন প্রসেসটা কি? আমি যখন কারো কাছ থেকে চেক পাই, অ্যাকাউন্টিং কি বলে, ব্যবসায় প্রতিষ্ঠানের বহিতে কি জাবেদা দিতে হয়? আমি যখনই কারো কাছে চেক পাবো, ব্যাংক হিসাব ডেবিট। আমি ধরো প্রাপ্য হিসাবের কাছ থেকে চেক পাইছি, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি পণ্য বিক্রয় করে চেক পাইছি, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এইভাবে যে কোনো লেনদেনের জন্য যদি আমি চেক পাই, ব্যাংক হিসাব ডেবিট, যে জন্য চেক পাইছি সেটা হচ্ছে ক্রেডিট। তার মানে এখানে মূল বিষয়টা কি? আমি এই যে 10,000 টাকার যে চেক পাইছি, এই চেকটার জন্য আমি নগদান বহিতে ডেবিট করছি, বাট 2023 সালের 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত এই চেকের টাকাটা আমার ব্যাংক আদায় করতে পারে নাই। এই যে ব্যাংক কর্তৃক এখনও আদায় হয়নি, তার মানে কি? আমার ব্যাংক এই 10,000 টাকা ক্রেডিট করেনি। যেখানে লেখা হয় নাই মূলত সেই জায়গায় লেনদেনটা লিখতে হবে। তাহলে কোথায় লেখা হয় নাই? এটা ব্যাংক বিবরণীতে লেখা হয়নি। ব্যাংক বিবরণীতে কি লেখা হয়নি? ক্রেডিট লেখা হয়নি। তাহলে এখন পাস হবে ক্রেডিট। এই পাশে কিন্তু আমার ব্যাংক বিবরণীর। ওকে ওকে, আমাদের ডান। 6, 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বহিতে সম্পূর্ণ মূল্যে লেখা হয়েছে। প্রাপ্য বিল বলতে আমরা কি বুঝি? যে আমি কারো কাছ থেকে 20,000 টাকা পাই, এই যে কারো কাছে যে আমি 20,000 টাকা পাই, এই 20,000 টাকার এগনিস্টে স্টামে লিখিত আছে, তার মানে এটার একটা ডকুমেন্ট আছে। এখন আমি যার কাছে 20,000 টাকা পাই সে তো নির্দিষ্ট মেয়াদ পূর্তির পর এই টাকাটা আমাকে পরিশোধ করবে, তার আগে কিন্তু পরিশোধ করবে না। বাট আমার ইনস্ট্যান্ট নগদ টাকার প্রয়োজন, তখন আমি এই ডকুমেন্টটা আমার ব্যাংকে জমা দিয়ে এটা বাট্টা করে নিতে পারবো। কিভাবে সেটা? যেমন আমি 20,000 টাকার পেপার আমার ব্যাংকে জমা দিছি, এই 20,000 টাকার পেপার নিয়ে আমার ব্যাংক এই দেখো 19,000 টাকায় বাট্টা করে। তারপরে আমার ব্যাংক আমাকে 19,000 টাকা দিছে, তার মানে আমি 20,000 টাকার পেপার জমা দিলাম, ব্যাংক আমাকে 19,000 টাকা দিছে। ব্যাংক আমাকে 19,000 টাকা কেন দিল? কারণ এখানে আমার বাট্টা খরচ হচ্ছে 1,000 টাকা। এখন এই লেনদেনটার জন্য কি হয়েছে? তাহলে 20,000 টাকায় প্রাপ্য বিল, দেখো 19,000 টাকায় বাট্টা করে নগদান বহিতে সম্পূর্ণ মূল্যে লেখা হয়েছে। তার মানে কি? যে 20,000 টাকার পেপার আমি আমার ব্যাংকে জমা দিছি, আমার ব্যাংক আমার হাতে 19,000 টাকা, আমার হাতে তো আমার অ্যাকাউন্টে 19,000 টাকা দিছে, তার মানে ব্যাংক পাস বহিতে ক্রেডিট করছে 19,000 টাকা। ভালো করে বুঝো বিষয়টা। আমি 20,000 টাকার পেপার, আমি প্রাপ্য বিলের পেপার আমার ব্যাংকে জমা দিছি, গচ্ছিত রাখছি। কেন? কারণ আমি ওটা বাট্টা করে নেব। তাহলে আমি আমার ব্যাংকে 20,000 টাকার পেপার দিছি, আমার ব্যাংক এই 20,000 টাকার পেপারের এগনিস্টে আমাকে 19,000 টাকা দিছে। এই 19,000 টাকা আমাকে হাতে দিবে না, আমার অ্যাকাউন্টে জমা করবে। তার মানে এই 19,000 টাকার জন্য আমার অ্যাকাউন্ট বাড়বে না কমবে? অবশ্যই আমার অ্যাকাউন্ট বাড়বে। তাহলে এই 19,000 টাকা ব্যাংক পাস বহিতে বা ব্যাংক বিবরণীতে কি করছে? আমার অ্যাকাউন্টে ক্রেডিট করছে। আমি কি করছি? ভুলে নগদান বহিতে সম্পূর্ণ মূল্যে মানে 20,000 টাকাতেই ডেবিট করছি। তাহলে ব্যাংক ক্রেডিট করছে সঠিকটা, 19,000 টাকায় ক্রেডিট করছে, আমি ভুল করে 20,000 টাকায় ডেবিট করছি। তাহলে আমি 1,000 টাকা বেশি দেখালাম কেন? কি বেশি দেখাইছি? বাট্টা খরচটা বেশি দেখাইছি। তাহলে এখানে কিন্তু 1,000 টাকার লেনদেন 6 তারিখ। তাহলে 6 তারিখে 1,000 টাকা আমি পুরো টাকাটাই 20,000 টাকাটাই ডেবিট করছি, পুরো টাকাটাই কিন্তু ডেবিট করছি। ভালো করে বোঝো আগে। তাহলে আমি কি করছি? ব্যাংক কি করছে? 19,000 টাকা ক্রেডিট করছে, আমি কি করছি? 20,000 টাকা ডেবিট করছি। 20,000 টাকা ডেবিট করা কি আমার সঠিক হয়েছে? না, আমাদের ডেবিট করা লাগতো 19,000 টাকা। তাহলে এখানে আমি 20,000 টাকা যে ডেবিট করলাম,
তার মানে আমি ডেবিটকে বেশি দেখাইলাম। কত টাকা ডেবিটকে বেশি দেখাইছি? 1000 টাকা। এটা সংশোধন করার জন্য কি করতে হবে? 1000 টাকা ক্রেডিট করতে হবে। এই 1000 টাকা কি আমার বাট্টা খরচ, তাহলে আমি লিখবো 6। এই 6 হবে ক্রেডিট, কিন্তু এটা হবে অনলি 1000 টাকা। এটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে, তাহলেই ব্যাংক সমন্বয় বিবরণী তোমার কাছে ইজি মনে হবে, অন্যথায় না। তাহলে আমি প্রত্যেকটা লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারলাম। এখন আমি যোগ বিয়োগ করব কিভাবে? এখন তুমি দেখো মজার বিষয়। প্রথমে নগদান বইটা আমরা শেষ করি, এক্ষেত্রে এই পাশে দেখতে তোমাদের সুবিধা হবে। তুমি দেখো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা তুমি কত লিখছো? তুমি লিখছো 90,000 টাকা। কি লিখছো? ডেবিট। এখন তুমি 3টা লেনদেন পেয়েছো, যে লেনদেনগুলো নগদান বহিতে তুমি এখন রেকর্ড করবা, লিপিবদ্ধ করবা ব্যাংক সমন্বয় বিবরণীতে। তুমি ডেবিট পাইছো কয়টা? অনলি একটা। দেখো ডেবিট পাইছো কয়টা? মাত্র একটা। এই একটাতে আবার 2টা লেনদেন আছে। তুমি দেখো 2-এ ডেবিট পাইছো। এখন 2-এ চলে যাই আমরা, কি কি ছিল এখানে? 2-এ চলে যাই, কারণ এই ইন্টারেস্টিং বিষয় এইটাই, ডেবিট আমি যোগ করব। অনেকে কিন্তু এটা বোঝে না, মুখস্থ করে। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ডেবিট ক্রেডিটের মাধ্যমে যোগ বিয়োগ। এই দেখো 2-এ আছে, তাহলে এই দেখো ডেবিট করছি, তাহলে আমি ডেবিট দ্বারা শুরু করছি, তাহলে এই ডেবিটগুলো আমার যোগ হবে। তাহলে 2টা আছে, তাহলে লিখবো 1। ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়, এই যে মার্কিং করছি 2, 30,000 টাকা। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এই যে মার্কিং করছি 2, লিখবো 10,000 টাকা। তাহলে আমাদের কিন্তু আর ডেবিট নাই, তাহলে আমাদের 30,000 টাকা চলে গেল টাকার ঘরে। এই 90,000-এর সাথে 30,000 টাকা যোগ করে আমরা পাইছি যোগফল 1,30,000 টাকা। এখন আমার ক্রেডিট কয়টা আছে? 4টা, সরি 2টা। ক্রেডিট করা আছে 2টা, প্রথমে 4, তারপরে 6। তাহলে 4-এর জন্য ক্রেডিট মানে কি? এখন দেখো তো অ্যাকাউন্টিংয়ে আমি ডেবিট দ্বারা শুরু করছি, ডেবিটটা ক্রেডিট হওয়া মানে কি? অ্যাকাউন্টিংয়ে যখনই ডেবিটটা ক্রেডিট হয় তখন আসলে মাইনাস হয়, তখন কি হয়? মাইনাস হয়। তাহলে এই বিয়োগ মানে কি? আসলে ক্রেডিট। তাহলে আমরা লিখবো ব্যাংক হতে, এটা মিশে গেছে, আমি একটু লিখে দেই, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন আমাদের 4। দেখো ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এই দেখো আমাদের ক্রেডিট 4, দেখছো? তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মার্কিং করছি 4, কত টাকা? 40,000 টাকা। তারপরে 6 1,000 টাকা। এই 1,000 টাকা কি? আমি নগদান বহিতে ভুল করে 20,000 টাকা ডেবিট করছি। ডেবিট করা লাগতো কত? 19,000 টাকা। তাহলে আমি বেশি ডেবিট করছি কত? 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা আমি ক্রেডিট করবো। আর এই 1,000 টাকাকে কি বলবো? লিখবো হচ্ছে প্রাপ্য বিলের বাট্টাকরণ খরচ। একটু মিশে গেছে, প্রাপ্য বিলের বাট্টাকরণ খরচ। তাহলে প্রাপ্য বিলের বাট্টাকরণ, প্রাপ্য বিলের 2, প্রাপ্য বিলের বাট্টাকরণ খরচ লিখবা, মার্কিং করবা 6, কত টাকা? 1,000 টাকা। আমাদেরকে আর কি লেনদেন আছে? এই যে 2টা লেনদেন লেখা, 3টা লেনদেনে লেখা শেষ। তাহলে এখন আমি বিয়োগ করব কত? 41,000। এই 41,000-এর যোগফলটা আমরা দ্বিতীয় ঘরে দিছি। এইবার দেখো 1,30,000 টাকা থেকে 41,000 টাকা যদি বিয়োগ করি, আমার সমন্বিত জের বা সংশোধনী জের, এই যে লিখবো সমন্বিত জের বা সংশোধিত জের, আমার হচ্ছে 89,000 টাকা। তাহলে আমরা কিন্তু নগদান বই অনুযায়ী সংশোধন জের পেয়ে গেলাম। এখন আমরা পাস বইতে আসবো। এখন আমি পাস বইয়ের গড়মিলের কারণগুলো লিখে রাখছি। এই দেখো মাত্র 2টা লেনদেন, এই 2টা লেনদেন নগদান বহিতে লেখা হয়েছে, আসলে পাস বহিতে লেখা হয়নি। উভয়ের পদ্ধতিতে আমি কি করব? যে বহিতে লেখা হয়নি সেই বহিতে এখন লিখব। তাহলে এখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা, আমি ক্রেডিট দ্বারা ম্যাথ শুরু করছি। এখন এখানে মূল বিষয়টা কি? ক্রেডিট দ্বারা শুরু করছি, তার মানে ক্রেডিটে যোগ করবে। অ্যাকাউন্টিংয়ে ক্রেডিট ইকুয়াল টু হয় যোগ, অ্যাকাউন্টিংয়ে ডেবিট ইকুয়াল টু হয় যোগ। অ্যাকাউন্টিংয়ে ক্রেডিটটা যদি ডেবিট হয়, অ্যাকাউন্টিং হয় বিয়োগ। মূল বিষয়টা সেটা। তাহলে ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হবে, একই সাইন মানে বিয়োগ, অপোজিট সাইন মানে, একই সাইন মানে যোগ, একই সাইন মানে যোগ, অপোজিট সাইন মানে বিয়োগ। তাহলে ক্রেডিট দ্বারা শুরু করছি, এখন আমি ক্রেডিট নিব। তাহলে ক্রেডিট হচ্ছে প্রথমেই 5 নম্বর লেনদেনটা। তাহলে 5 নম্বর লেনদেনে আমি কি আছে দেখি। 5 নম্বর লেনদেনে আছে 10,000 টাকার জমাকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটাকে বলা হয় প্রতিমধ্যে চেক বা পরিবহনাধীন চেক। তাহলে আমি লিখবো যোগ মানে কিন্তু ক্রেডিট, এখানে এই যোগ মানে এখানে ক্রেডিট। এই যে জমাকৃত চেক আদায় হয়নি, আমি মার্কিং করব 5, কত টাকা? 10,000 টাকা। তাহলে আর যেহেতু এখানে দেখো মাত্র 2টা কিন্তু লেনদেন, 3 হচ্ছে ডেবিট, 5 হচ্ছে ক্রেডিট। যেহেতু ক্রেডিট এখানে একটা, তাহলে একটাই যোগ করব, আমার যোগফল হচ্ছে 1,33,000 টাকা। খুব সহজ। এখন ডেবিট কয়টা? অনলি একটা, 3। তাহলে এখন ক্রেডিটটা ডেবিট হওয়া মানে কি? বিয়োগ। এই দেখো ক্রেডিটটা ডেবিট হওয়া মানে বিয়োগ, এই যে বিয়োগ লিখছি, আসলে এক্স্যাক্টলি কি? এটা ডেবিট। কয় তারিখে, কয় নম্বর লেনদেন? তারিখ তো না, কয় নম্বর লেনদেন? 3 নম্বর লেনদেন। তাহলে আমি 3 নম্বর লেনদেনে চলে যাই। 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটাকে আমরা বলি বকেয়া চেক। ওকে, তাহলে আমরা লিখছি বিয়োগ, আমি দিচ্ছি রোমান সংখ্যা 1। এই যে ইস্যুকৃত চেক কমা দিয়ে ব্যাংকে উপস্থাপিত হয়নি, মার্কিং করছি 3।
এটা আমাদের ডেবিট। তো ডেবিট মানে কী করবো, বিয়োগ করবো। তাহলে যেহেতু একটাই লেনদেন তাই সরাসরি আমরা টাকার করে নিয়ে গেছি। তাহলে এবার 1,33,000 টাকা থেকে 40,000 টাকা বিয়োগ করলে আমরা ব্যাংক বিবরণী অনুযায়ী সমন্বিত জের পাবো হচ্ছে এই যে 89,000 টাকা। তাহলে উভয় জের পদ্ধতিতে আমি যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমার উভয় বহির জেরটা মিলে যাবে। এই দেখো, এই পাশে সমন্বিত জের 89,000 টাকা, এই পাশে সমন্বিত জের 89,000 টাকা। খুবই সহজ, একটু সময় লাগলেও বিষয়টাকে আমি ক্লিয়ারলি তোমার কনসেপ্টটা তোমাদের মাঝে ছড়িয়ে দিলাম, তাই একটু সময় লাগছে। তাহলে আমরা খুব সহজে খ নম্বর সমাধান করতে পারলাম। ওকে, এখন আমরা গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নে বলছে আমানতকারীর বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও। জাবেদাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক শিক্ষার্থী আছে জাবেদাটা বুঝে উঠতে পারে না যে কোন লেনদেনগুলোর জন্য মূলত ব্যাংক সমন্বয় বিবরণীতে জাবেদা প্রদান করতে হয়। তুমি একটা জিনিস মাথায় রাখবে যে যখন তোমাকে জাবেদা প্রস্তুত করতে বলবে, জাবেদা প্রস্তুত করতে বলবে বলতে যে লেনদেনগুলো শুধুমাত্র নগদান বহিতে লিপিবদ্ধ করা হয়নি সে লেনদেনগুলোর জন্যই মূলত তুমি জাবেদা প্রদান করবে, যেমনভাবে থাক না কেন। যে লেনদেনগুলা নগদান বহিতে লেখা হয়েছে, পাস বহিতে লেখা হয়নি, সে লেনদেনগুলোর জন্য তোমাকে জাবেদা করতে বলবে না। কারণ এখানে ব্যবসায় প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার, ব্যাংক বিবরণী প্রস্তুত করে ব্যাংক, জাবেদা করতে বলবে সব সময় ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমি কি বললাম, যে লেনদেনগুলোর জন্য নগদান বহিতে লেখা হয়নি শুধুমাত্র সে লেনদেনগুলোর জন্যই তোমাকে জাবেদা প্রদান করতে হবে। যে লেনদেনগুলো অলরেডি নগদান বহিতে লেখা হয়েছে, পাস বহিতে লেখা হয় নাই, সেই জাবেদাগুলো প্রদান করবে ব্যাংক, তুমি না। তোমার কোনগুলো লেনদেন, যেগুলো পাস বহিতে লেখা হয়েছে, তোমার বহি তথা নগদান বহিতে লেখা হয়নি, এই লেনদেনগুলোর জন্যই মূলত তোমাকে জাবেদা দাখিলা প্রদান করতে হবে। এর বাইরে জাবেদা চাবে না। এখানে কি বলছে, আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তাহলে আমানতকারী বহিতে মানে যে লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই, শুধুমাত্র সে লেনদেনগুলোর জন্য আমরা জাবেদা করব। তাহলে আমরা প্রথম থেকে আসি। এক তো দুইটা বহির জের। 2, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায় 30,000 টাকা, শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে। তাহলে এই লেনদেনটা ব্যাংক পাস বহি বা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করছে। ব্যাংক যেটা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করে সেটা তোমাকে নগদান বহিতে ডেবিট করতে হয়। তুমি নগদান বহিতে লেখো নাই, নগদান বহির কোন দিকে লেখো নাই, ডেবিট দিকে না ক্রেডিট দিকে? ডেবিট দিকে। ব্যাংক যদি ডেবিট হয়, নগদান বহিতে ব্যাংক যদি ডেবিট হয় তাহলে জাবেদায় ব্যাংক ডেবিট। যদি নগদান বহিতে ক্রেডিট হয় তাহলে জাবেদায় ব্যাংক ক্রেডিট। মূল কথাটা, নগদান বহিতে তুমি যদি ডেবিট লেখো ব্যাংক ডেবিট লিখবা, নগদান বহিতে তুমি যদি ক্রেডিট লেখো ব্যাংক ক্রেডিট লিখবা। তাহলে তুমি ব্যাংকের মাধ্যমে বিনিয়োগের সুদ আদায় করছো, তো তোমার ব্যাংকে টাকা বাড়ছে। যেহেতু ব্যাংকে টাকা বাড়ছে তাহলে ব্যাংক হিসাব নামক সম্পদ বাড়ছে, তাই তুমি 2-এর জন্য জাবেদা করবা। 2-এ 2টা লেনদেন আছে, প্রথমে 2-এর জন্য জাবেদা করবা। তার আগে তুমি লিখবা লিখবা মুশফিক ট্রেডার্স এর জাবেদা। আমি অত ডিটেলস লিখিনি। তারপরে তুমি ছক করবা, জাবেদার ছক তোমরা জানো, তুমি ছক করে নিবা। ছক করে নেওয়ার পর তারিখ বসাবা। তুমি জাবেদা করতেছো এখানে সমন্বয় জাবেদার মতো, আসলে 2023 সালের ডিসেম্বর 31 তারিখের জন্য তুমি একটা তারিখ দিবা। আর তুমি বিবরণের ঘরে এই ক্রমগুলা দিবে। এই ক্রমগুলা মানে লেনদেনের সিরিয়াল। তারপর তুমি 2-এর জাবেদা করতেছো, 2-এর প্রথম জাবেদা করতেছো। 2-এর প্রথম জাবেদা কোনটার জন্য? বিনিয়োগের সুদের জন্য। তাহলে বিনিয়োগের সুদের জন্য কি জাবেদা করবা তুমি? তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ মানে আয়, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তাই তো তুমি জাবেদা করবা এই যে ব্যাংক হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট হলো সম্পদ বাড়ার জন্য 30,000 টাকা, বিনিয়োগের সুদ হলো আয় বাড়ার জন্য ক্রেডিট 30,000 টাকা। এবং 2-এ আরেকটা লেনদেন আছে, তোমার ব্যাংক তোমার হয়ে আবার 10,000 টাকার শেয়ার লভ্যাংশ আদায় করছে। এটা পাস বহিতে ক্রেডিট করা হয়েছে, আর তুমি কি করো নাই? ডেবিট করো নাই। তুমি ডেবিট করো নাই মানে ব্যাংক ডেবিট, মূল পয়েন্টটা। তাহলে তুমি এখন আবার জাবেদা করবে 2-এর জন্য, এই যে ব্যাংক হিসাব ডেবিট। আর শেয়ার লভ্যাংশ তোমার কি? আয়। শেয়ার লভ্যাংশ আয় হওয়ার জন্য ক্রেডিট। এই 10,000 আমরা জাবেদা করে ফেললাম। ওকে, তারপরে আমি আসবো 3, 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। এই যে 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে মানে কি? তুমি তোমার নগদান বহিতে এটা ক্রেডিট করছো। তুমি তোমার নগদান বহিতে ক্রেডিট করছো মানে এটা জাবেদা হয়ে গেছে। এখন তুমি চিন্তা করতেছো যে আসলে স্যার তো বললো যে লেনদেনগুলো নগদান বহিতে লেখা হয়েছে এগুলার জাবেদা করা যাবে না। কেন যাবে না?
কারণ নগদান বহিতে লেখা হয়েছে মানে এগুলো জাবেদা হয়েছে। এগুলা কোথায় লেখা হয় নাই? ব্যাংক বিবরণীতে। ব্যাংক বিবরণী জাবেদা কে করবে? ব্যাংক করবে, তুমি না। তাহলে 3-এর জাবেদা হবে না, কারণ 3-এ তুমি অলরেডি জাবেদা করে ফেলছো। 4, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন, যা নগদান বহিতে লেখা হয়নি। তাহলে ব্যক্তিগত প্রয়োজনে তুমি 40,000 টাকা উত্তোলন করছো, এটা পাস বহিতে লেখা হয়ে গেছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়ে গেছে। ব্যাংক বিবরণীতে ব্যাংক এটা কি করছে? তোমার অ্যাকাউন্টকে কমাইছে, তার মানে ব্যাংক ডেবিট করছে। ব্যাংক বিবরণীতে যদি ব্যাংক ডেবিট হয়, তুমি নগদান বহিতে কি করো নাই? ক্রেডিট করো নাই। তুমি নগদান বহিতে ক্রেডিট করো নাই। তার মানে তোমাকে এখন কি করতে হবে? তোমার ব্যাংক নামক সম্পদকে হ্রাস করতে হবে, তার মানে ক্রেডিট করতে হবে। তাহলে এটার জন্য তুমি জাবেদা কী করবা? যখন তুমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করো, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলেই তোমাকে জাবেদা করতে হবে উত্তোলন হিসাব ডেবিট। এই যে উত্তোলন হিসাব ডেবিট, টাকা কই থেকে উত্তোলন করছো? ব্যাংক থেকে, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক নামক সম্পদ কমলো। আমরা 4 নং লেনদেনের জাবেদা করতে পারলাম। এখন 5, 10,000 টাকার জমাকৃত চেক এখনও ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 10,000 টাকার জমাকৃত চেক মানে কি? তুমি কারো কাছ থেকে চেক পাইছো, নগদান বহিতে ডেবিট করছো। এই লেনদেনটার জন্য পাস বহিতে ক্রেডিট করা হয়নি। পাস বহির লেনদেন তো তুমি জাবেদা করবা না, কারণ নগদান বহিতে এটা তো লেখা হয়ে গেছে। নগদান বহিতে লেখা হয়েছে মানে কি? এটা জাবেদা হয়ে গেছে। ওকে, তাই এটা জাবেদা আমি করব না। এখন আসো 20। 6, 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বহিতে সম্পূর্ণ মূল্যে লেখা হয়েছে। তাহলে তুমি এখানে ভুলটা কি করছো? তুমি 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করছো। তোমার এখানে বাট্টা খরচ তো 1,000 টাকা, কিন্তু তুমি বাট্টা খরচ না দেখিয়ে প্রাপ্য বিলটাকেই তুমি ডেবিট করছো 20,000 টাকা, প্রাপ্য বিলটাকে ডেবিট করছো। আসলে তোমার এখানে কি করা লাগতো? বাট্টা খরচকে ডেবিট করা লাগতো। তাহলে আপনি সংশোধন করার জন্য তুমি এখন কী করবা? যেহেতু ব্যাংকে বেশি লেখছো 1,000 টাকা, তাহলে ব্যাংকে এখন কমাবা, তার মানে এটা নগদান বহিতে ক্রেডিট করবা। কারণ তুমি ভুল করে নগদান বহিতে কি করছো? 19,000 টাকা ডেবিট না করে 20,000 টাকা ডেবিট করছো। তার মানে এটা লেখার সময় নগদান বহিতে তুমি আসলে ডেবিট করছো 20,000। মূল পয়েন্টটা ডেবিট করছো 20,000। তোমাকে ডেবিট করা লাগতো কত? তোমাকে ডেবিট করা লাগতো 19,000। মূল বিষয়টা আছে এটা। তুমি তাহলে কত টাকা বেশি ডেবিট করছো? 1,000 টাকা বেশি ডেবিট করছো। আর এটা সংশোধন করার উপায় কি? ওই 1,000 টাকা ক্রেডিট করে দাও। তার মানে এই যে 1,000 টাকা ক্রেডিট করে দিছি আমি। ডেবিট কাকে লিখবা? তুমি আসলে কি দেখাও নাই? ব্যয়কে দেখাও নাই। কি ব্যয়কে দেখাও নাই? বাট্টাকরণ ব্যয়কে দেখাও নাই। তাই তুমি এখন বাট্টা খরচ হিসাবকে ডেবিট করবা। মূল বিষয়টা আছে এটা। তাহলে আমরা খুব সহজে আমানতকারীর বহিতে প্রয়োজনীয় জাবেদা দেখাতে পারলাম, বা আমানতকারীর বহিতে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করতে পারলাম। এখানে মূল সামারিটা কি? আমরা যখন জাবেদা করব ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য, সহজ কথা, যে লেনদেনগুলো নগদানভুক্ত হয়নি সে লেনদেনগুলোর জন্যই মূলত জাবেদা করব, বা যে লেনদেনগুলো নগদানভুক্ত হয়েছে কিন্তু ভুলভাবে হিসাবভুক্ত হয়েছে সেগুলোর জন্য আমি জাবেদা করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা খুব সহজে ম্যাথটা সলভ করলাম। তারপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই ম্যাথ রিলেটেড বা অন্য কোনো ম্যাথ রিলেটেড, কমেন্টে তোমরা জানাবে, ইনশাআল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।